বিএনপি চেয়ারপারসনের জন্য উৎকণ্ঠার আরেকটি রাত কাটল নেতা কর্মীদের। হাসপাতালে জটিল সময় পার করছেন বেগম খালেদা জিয়া। অবস্থার উন্নতি হলে নেওয়া হবে বিদেশে। ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং সামনে আরো ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতির মামলার রায় আজ। দায়রা জজ আদালতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দাবি আদায়ে কর্মবিরতিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বন্ধ চলমান বার্ষিক পরীক্ষা। কোথাও কোথাও আন্দোলনে প্রাইমারি সহকারী শিক্ষকরাও। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এভার কেয়ারের সামনে আরেকটি দীর্ঘ রাত কর্মী সমর্থকদের। দূর দূরান্ত থেকে এসে দলীয় নির্দেশ উপেক্ষা করে নেতাকর্মীরা চাইছেন নেত্রীর আরোগ্য। অপেক্ষার প্রহর বেড়ে চললেও বেগম জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির খবর নেই। অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। আরও একটি উৎকণ্ঠা, অনিশ্চয়তার রাত এভার কেয়ার হাসপাতাল ঘিরে। এখানেই গত এক সপ্তাহ যাবৎ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণ করে আবারও সকলের সামনে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। একটাই চাওয়া দলীয় নেতাকর্মীদের, দোয়া ও ভালোবাসার জোরে আরেকবার তারা ফেরাতে চান হার না মানা সেই আপুসীন নেত্রীকে। ওনাকে দেখার জন্য আসছি, তো দেখতে তো আমরা পাবো না। যাই হোক, আল্লাহ ভালো জানে, তার চিকিৎসা যেন ভালো হয়। মহান রব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেয়, আমাদের মাঝে ফিরিয়ে দেন। নেতাকর্মীরা বলছেন, হাসপাতালের সামনে ভিড় না করতে দলীয় নির্দেশ থাকলেও গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে যিনি পথ দেখিয়েছেন তাকে দেখতে চান বিজয়ের হাসিতে। গণতন্ত্রের নেত্রী যেন গণতন্ত্রের পূর্ণ চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেন। মহান রব্বুল আলামিন যেন তাকে সেই বিজয় দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ম্যাডামের একটা ভালো খবর শোনার জন্য, ওনার একটা শারীরিক সুস্থতার উন্নতির খবর শোনার জন্য সবাই অপেক্ষা। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দলমত নির্বিশেষে খালেদা জিয়ার খোঁজ নিতে এভার কেয়ারে আসেন শুভাকাঙ্ক্ষীরা। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে সশরীরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছে তার সবশেষ খবর নেওয়ার জন্য। আমরা মনে করি এই দেশের গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী সকল সংগ্রামে আমাদের বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান ছিল। আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে। ম্যাডামের অবস্থা এখন ওনার ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং সামনে আরো ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন। আমরাও দেশবাসীর কাছে আশা বলবো যে সবাই দোয়া করেন। গত রোববার নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বুধবার তার অবস্থা সংকটাপন্ন ঘোষণা করা হয়। তবে সবশেষ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আর হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা যারা চিকিৎসক আছেন তারা কেউই জানাননি। গতকাল যে তথ্য আমরা বলছিলাম যে খালেদা জিয়া সাড়া দিচ্ছিলেন, অর্থাৎ কিছুটা হলেও উন্নতি হয়েছে সকাল থেকে আমরা বলছিলাম, এখন পর্যন্ত সেই তথ্য আছে। এবং আমি যদি হাসপাতালের সামনের দৃশ্যও দেখাতে চাই, নেতাকর্মীরা বরাবরের মতো ভিড় করছে। সেটি গেল রোববারের থেকেই, অর্থাৎ আজকে নবম দিনের মতো হাসপাতালে তিনি ভর্তি। যেদিন ভর্তি হলেন সেদিন থেকে শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারাও আছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং খোঁজ খবর রাখছেন। এবং গতকালও আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রপতির পক্ষ থেকেও তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছিল। এবং সবশেষ একেবারেই গণমাধ্যমে রিজভী আহমেদ যে তথ্য জানিয়েছিলেন এই চিকিৎসকদের বরাতে, সেটি বিকালের কথা বলছি আমরা। তারপরে আর কোনো নতুন তথ্য জানানো হয়নি। তারপরেও আমরা নানান অসমর্থিত সূত্রে যা জানতে পারছি সেটা হচ্ছে যে খালেদা জিয়ার যে চিকিৎসা গ্রহণের সক্ষমতা শরীরে সেটি তৈরি হয়েছে। এবং যেহেতু নিউমোনিয়ায় অন্যান্য অর্গানগুলো খুব একটা কাজ করছে না,
সেইগুলো নতুন করে সাড়া দিচ্ছে এমনটি বলছিলেন। তবে সেই সাড়ার এখন এমন নয় যে তিনি বিদেশে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে, তেমনটিও কিন্তু নয়। অর্থাৎ যে ট্রাভেলের জন্য যে পরিমাণ শারীরিক সক্ষমতা দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত তার তৈরি হয়নি, যে কারণে বিদেশে নিয়ে যাওয়ার এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনা নেই। দেশেই যতটা সর্বোচ্চ চিকিৎসা দেয়া যায়। আর এখানে যারা নেতাকর্মী আসছেন তারা একই বিষয়ে বারবার কথা বলছেন, তার সুস্থতা কামনা যেমনটি করছেন, একই সঙ্গে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেই বিষয়গুলো নিয়েও চর্চা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা হবে এমনটিও বলা হচ্ছে, নেতাকর্মীদের মধ্যে সেই বিষয়টি নিয়েই বেশি আলোচনা হচ্ছে। একই সঙ্গে তারা দোয়া চেয়েছেন, আশু আরোগ্য কামনা করছেন। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক এই রায় ঘোষণা করবেন। রায় দিন ঘিরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিজিবি মোতায়েন করে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুদকের অভিযোগপত্র থেকে জানা যায়, শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানাকে প্লট বরাদ্দ নিয়ে দেয়। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্লট পাওয়ার যোগ্য না হলেও সেই নিয়ম এড়াতে রাজনৈতিক প্রভাব ও শেখ হাসিনাকে প্রভাবিত করে টিউলিপ সিদ্দিক তার পরিবারকে প্লট বরাদ্দের সুযোগ করে দেয় বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে। এ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ ছাড়াও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের 14 কর্মকর্তা আসামি। তবে এখন পর্যন্ত গ্রেফতার আছেন রাজুকের সদস্য খুরশিদ আলম। এর আগে গত 27 নভেম্বর শেখ হাসিনাকে প্লট দুর্নীতির পৃথক 3 মামলায় 21 বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলও দণ্ডিত হন। মামলার রায় নিয়ে বিস্তারিত জানাতে দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রায় কখন নাগাদ দেয়া হতে পারে, এ বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। রাব্বি, আর কিছুক্ষণের মধ্যেই এই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। এখানে দুদকের আইনজীবী যারা রয়েছেন তারা ইতিমধ্যে এজলাসে প্রবেশ করেছেন এবং এই মামলার গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলম, তাকেও এজলাসে নিয়ে যাওয়া হয়েছে। এই মামলাটি মূলত প্রধান যিনি আসামি রয়েছেন সেখানে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানাই প্রধান আসামি, তার মেয়ে টিউলিপ সিদ্দিক দ্বিতীয় আসামি এবং 3 নম্বর আসামি শেখ হাসিনা। পাশাপাশি এখানে আরো আসামি রয়েছেন রাজুক এবং গণপূর্তের আরো 14 জন কর্মকর্তা। মূলত এই মামলায় অভিযোগটি আনা হয়েছে যে শেখ রেহানা তার বোন শেখ হাসিনাকে প্রভাবিত করে এবং তার মেয়ে যিনি রয়েছেন টিউলিপ সিদ্দিক তার ব্রিটিশ এমপির ক্ষমতাকে বা প্রভাবিত করে মূলত তিনি তার মাকে অর্থাৎ শেখ রেহানাকে প্লটটি নিতে সহযোগিতা করেছেন বলে অভিযোগটি আনা হয়েছে। পাশাপাশি এখানে বলা হয়েছে যে দুদক কর্মকর্তারা তাদের নিজেদেরকে লাভবান করার জন্য দুদকের আইন অমান্য করে মূলত শেখ রেহানাকে এই প্লটটি বরাদ্দ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন বলে দুদকের আইনজীবীরা বলেছেন। তবে কিছুক্ষণ আগে এখানে দুদকের আইনজীবীরা প্রবেশ করেছেন, তারা সর্বোচ্চ শাস্তির দ্বারা দাবি করেছেন। কারণ এই মামলায় শেখ হাসিনাকে যে আসামি করা হয়েছে, শেখ হাসিনা এখানে তার ক্ষমতার অপব্যবহার করেছেন, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনিও প্লট নিয়েছেন, মিথ্যা হলফনামা দাখিল করে পাশাপাশি নানা ধরনের তথ্য তিনি গোপন করেছেন, এই অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে যেহেতু রায় ঘোষণা হবে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে এই মামলায় আসলে শেখ হাসিনার কতটুকু সাজা হয় বা শেখ রেহানার কি সাজা হয় বা তার শেখ রেহানার যে মেয়ে টিউলিপ সিদ্দিক রয়েছেন তার কি ধরনের সাজা হতে পারে। পাশাপাশি এখানে রাজুকের কর্মকর্তারা রয়েছে। এর আগে দেখেছি আমরা 27 নভেম্বর শেখ হাসিনাকে পৃথক 3 মামলায় 21 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং শেখ হাসিনার যে ছেলে এবং মেয়ে তাকেও আসলে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শেখ রেহানা এই মামলার একমাত্র প্রধান আসামি, অর্থাৎ তাকে সর্বোচ্চ শাস্তির দাবি এখানে যারা প্রসিকিউটর রয়েছেন দুর্নীতি দমন কমিশনের তারা দাবি করেছেন। অর্থাৎ এই মামলায় সর্বোচ্চ সাজা যেমন রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, তেমন 1 বছরের সাজাও রয়েছে। তবে কতটুকু সাজা হয় বা কি ধরনের কারাদণ্ড হয় সেই বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। তবে আদালত যেহেতু বসবেন কিছুক্ষণের মধ্যে তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো। তবে আসামিদের একমাত্র আসামি গ্রেপ্তার রয়েছেন রাজুকের যিনি সদস্য রয়েছেন খুরশিদ আলম, তাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আসলে এই রায়ের কার্যক্রমটি শুরু হলে আরো বিস্তারিত জানতে পারবো যে কতটুকু সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। 4 দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির অংশ হিসেবে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর আগে দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন ভাতা সংক্রান্ত 4 দফা দাবিতে
রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। পরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতির ঘোষণা করা হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবি আদায়ে এই কর্মবিরতি শুরু হয়েছে। শিক্ষক নেতারা জানান, দাবি আদায় হলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেও ফলাফলও প্রকাশ করা হবে। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। গত 24 নভেম্বর থেকে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় গতকাল থেকে কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের শিক্ষকদের আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে মামুনুর রশিদ অভির কাছে। অভি, কর্মবিরতি নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের কি প্রতিক্রিয়া দেখছেন, বিস্তারিত জানাবেন। রাবি, আমরা সকাল থেকেই মাধ্যমিকের চট্টগ্রাম মহানগরীতে যে কয়টি স্কুল রয়েছে সেই স্কুলগুলোর শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি এবং যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে তাদের যে কর্মবিরতি শিক্ষকদের, এটি নিয়ে তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করলেন। তারা বলছিলেন যে এখন যে বার্ষিক পরীক্ষা চলছে সেই সময়টাতে এই ধরনের কর্মবিরতি শিক্ষার্থীদের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তবে আমরা দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের একাংশের কিছু কিছু স্কুলে কর্মবিরতি পালন করলেও অধিকাংশ স্কুলগুলোতে কিন্তু বার্ষিক পরীক্ষা চলছে দেখতে পাচ্ছেন। আজ সকাল থেকে অর্থাৎ 1 ডিসেম্বর থেকেই এই বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। বিভিন্ন স্কুলে আমরা ঘুরেছি, সেই সব স্কুলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। তবে মাধ্যমিকের শিক্ষকদের 4টি দাবি সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা সহ যে 4টি দাবি তারা কথা উল্লেখ করেছেন, সেই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই কর্মবিরতি পালন করবেন। যেহেতু ডিসেম্বর মাসে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, সে কারণে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা প্রস্তুতি নিয়েছিলেন পরীক্ষা অংশগ্রহণ করবার জন্য। কিন্তু গতকাল রাতেই বিভিন্ন স্কুল যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের বা অভিভাবক যারা রয়েছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি অনুষ্ঠিত হচ্ছে না। ফলে এটি নিয়ে শিক্ষার্থী যারা রয়েছেন বা অভিভাবক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা বলছেন যে সারা বছর ব্যাপী তারা এই বার্ষিক পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিয়ে থাকেন সেই প্রিপারেশন অনেকটা দিতে না পারার কারণে, পরীক্ষা অংশগ্রহণ করতে না পারার কারণে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এবং শিক্ষকরাও বলছিলেন যে তারা তাদের যে দাবিগুলো উত্থাপন করেছেন সেই দাবিগুলো যেন অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়। ফলে তারা সেক্ষেত্রে আবারও শিক্ষার্থীদের যে পরীক্ষা নেওয়ার কথা সেটি তারা আবারও শুরু করবেন। সবকিছু মিলিয়ে বলা যায় চট্টগ্রামে যে মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানকার পরিস্থিতি কিন্তু পরীক্ষা হচ্ছে এবং প্রাথমিকের একাংশ পরীক্ষা চলছে, তবে একাংশ স্কুলে সেখানে কিন্তু কর্মবিরতি পালন করা হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে। অভি, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন চট্টগ্রামে শিক্ষকদের কর্মবিরতির খবর। আমরা একটু বরিশালে যেতে চাই, সেখানে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনের খবর জানাবেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ের বিষয়ে অভিভাবক ও শিক্ষকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রাব্বি, বরিশালে যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেখানে কোথাও পরীক্ষা হচ্ছে, কোথাও হচ্ছে না, বা কোথাও ক্লাস নিচ্ছে, কোথাও নিচ্ছে না। তবে আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং এখানকার যারা শিক্ষকরা রয়েছেন তারা 4 দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেটি শুরু করেছেন এবং এটি পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি। এবং তারা বলছেন যে সরকারি শিক্ষকরা যখন সহকারী শিক্ষক পদে নিয়োগ দেন এবং তাদের সেই চাকরির শুরুতেই তাদের যাতে 9ম গ্রেড দেওয়া হয় এবং তারা 91 সালে যারা এখানে যোগ দিয়েছেন তারা এখন পর্যন্ত পদোন্নতি পাননি, পদায়ন হয়নি এবং তারা দাবি করছেন যে যেসব শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে পদোন্নতি এবং পদায়নের দাবি করছেন। এবং এছাড়া মোট 4টি দাবি রয়েছে। তাদের একটু শিক্ষকদের কাছ থেকেই জানতে চাই, একটু যদি সংক্ষেপে বলতেন যে আপনাদের 4 দফা দাবি রয়েছে, একটু বলবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ ফয়জুর রহমান, সিনিয়র শিক্ষক, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের 4টি দফা আছে। প্রথমটা হলো এন্ট্রি পদ 9ম গ্রেড ধরে ক্যাডারভুক্ত করে 4 স্তরীয় পদসোপান সহ আলাদা অধিদপ্তর
এটা যেহেতু এটা প্রধান উপদেষ্টা অলরেডি এটা স্বাক্ষর করেছেন, কিন্তু এখনও জিও ঘোষণা করা হয়নি, এটা আমাদের দাবি। দ্বিতীয়ত প্রমোশন, আমাদের 1991 থেকে যারা চাকরি করে আসছেন প্রায় 30 বছর, ওই একই গ্রেডে তারা চলে যাচ্ছে 30 বছর চাকরি করে, কিন্তু তাদের কোনো প্রমোশন দেওয়া হচ্ছে না। 3 নম্বর হলো বকেয়া টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড, যেটা আমাদের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরেও আমাদের এটাকে মেনে নেওয়া হচ্ছে না বা এটা যে এখনও জারি করা হচ্ছে না। 4 নম্বরে হলো ইনক্রিমেন্ট, এবং আমাদের ইনক্রিমেন্টগুলো হচ্ছে না। ইনক্রিমেন্ট আমরা দাবি করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব যেন এগুলো মেনে নেওয়া হয়। ধন্যবাদ। শিক্ষকদের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে তাদের যে 4 দফা দাবি, 4 দফা দাবি যৌক্তিক দাবি, এবং এই 4 দফা দাবি যতদিন তাদের মেনে না হবে তারা আসলে দীর্ঘমেয়াদী আন্দোলনে যেতে পারেন। রাব্বি। কাউসার, আপনাকে ধন্যবাদ। খুলনায় আদালত ভবনের সামনে 2 জনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। এ ঘটনার 20 ঘন্টা পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রোববার দুপুর 12:15টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে হাসিব হাওলাদার ও মোহাম্মদ ফজলে রাব্বি রাজন নামে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন তারা। এদিকে গতকাল রাত 9টার দিকে লবণচড়া থানার জিন্নাপাড়ায় তাহের দর্জির মোড় এলাকায় কাজী সম্রাট নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায়ও কোনো মামলা হয়নি, গ্রেফতারও হয়নি কেউ। খুলনায় একের পর এক হত্যা ও হত্যার চেষ্টার ঘটনায় নগরবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে তৃণমূলের দণ্ড প্রকট আকার ধারণ করেছে। মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মিছিল, মিটিং, মানববন্ধন করছে গাংনী উপজেলা ও পৌর বিএনপি। অন্যদিকে দ্বন্দ্ব বিভেদ ভুলে নেতাকর্মীদের নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে বলে জানান বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেন। এই মিছিল মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের প্রার্থী পরিবর্তনের দাবিতে চলছে মশাল মিছিল। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। এরপর থেকেই স্থানীয় বিএনপির মধ্যে দেখা দিয়েছে সংঘাত। আমজাদ হোসেন সমর্থকদের সাথে সংঘাতেও জড়াচ্ছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকরাও। পুনর্বিবেচনা করে জাভেদ মাসুদ মিল্টনকে প্রার্থী ঘোষণার দাবি তাদের। আমাদের দাবি সঠিক নেতাকে, জনগণের পাশে থাকা মানুষকে, জনগণের সুখে দুঃখে 17 বছর যিনি ছিল, তাকেই আপনারা কেন্দ্রে থেকে মূল্যায়ন করবেন। যিনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ 17 বছর ধরে জনগণের সাথে আছে, জনগণের সেবা করে যাচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, আমাদের গাংনীর জনতা তাকেই চাই। গরিব দুঃখী মানুষের পাশে সে নিজের থেকে কষ্ট করে টাকা খরচ করে সবার বিপদ আপদের পাশে দাঁড়ায়। আমার হাজবেন্ডকে 2024 সালে অ্যারেস্ট করেছিল, তো সেই সময় আমার পাশে মিল্টন সাহেব ছিল। অন্যদিকে মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে গণমিছিল, সভা সমাবেশের আয়োজন করেছেন আমজাদ হোসেন। তবে দলীয় প্রতিপক্ষের মশাল মিছিল ও অন্যান্য কর্মসূচিতে অস্বস্তি বাড়ছে প্রাথমিক মনোনয়ন পাওয়া এই নেতার। বলছেন দলের সিদ্ধান্তেই নেমেছেন মাঠে। 47 বছর ধরে যারা বিএনপি করছে আমজাদ সাহেব, এবং প্রত্যেকটি গ্রামের অলি গলি রাজপথ প্রদক্ষিণ করেছে। জনাব আমজাদ সাহেবকে নির্বাচিত করে ধানের শীষকে বিজয়ী করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে একটি মূল্যবান সিট উপহার দেব। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশ মেনেই হলো আমাদের সবাইকে চলতে হবে। না চললে বিএনপি করার মতো কোনো পরিবেশ অবস্থা আমাদের যেই হোক না কেন তাদের থাকবে। হাইকমান্ড কি করবে সেটা হাইকমান্ডের বিষয়। মনোনয়ন বঞ্চিত জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের দাবি, বিগত 17 বছরের দুঃসময়ে সাবেক এমপিকে না পেলেও কাছে পেয়েছেন জেলা বিএনপির সভাপতিকে। তারা বলছেন যোগ্য প্রার্থী মনোনয়ন না পেলে হারাতে হতে পারে মেহেরপুর 2 আসন। মনোনয়ন বঞ্চিত জাভেদ মিল্টন বলছেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তিনি। নির্ভীক এই রাজনীতিবিদকে কেন্দ্র যতদিন না মূল্যায়ন করবে, এই গাংনী রাজনীতির ধানের শীষের প্রতীক এখানে ঝুঁকি
পড়বে এবং সিটও হারাতে পারে। সুষ্ঠু জরিপ টিম পাঠাক, নিরপেক্ষ জরিপ টিম পাঠাক। মিল্টন, জাভেদ মাসুদ মিল্টনের জনপ্রিয়তার ধারের কাছেও কেউ নাই। জনআকাঙ্ক্ষা এটা তো জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাড়ায় আসছে। তাদের প্রত্যাশিত যে মনোনয়ন তারা মনে করছে যে তাদের হয়নি, তার জন্য তারা কংগ্রেসের কাছে পুনর্বিবেচনার জন্য দাবি করছে। এটাই জনগণের মধ্যে চলে গেছে, এখন নেতাকর্মীদের মধ্যে চলে গেছে, দলের সাধারণ মানুষের মধ্যে চলে গেছে। মাত্র 2টি সংসদীয় আসন নিয়ে দেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর। গাংনী উপজেলায় মোট ভোটার 2,67,390 জন। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দর্শক, সাবেক অর্থমন্ত্রী SM কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। যে প্রতিনিধিত্ব, অর্থাৎ তাদের সিলেক্টেড ইলেক্টেড যে প্রতিনিধি, তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। আমরা আশাবাদী যে ডক্টর রেজা কিবরিয়ার এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরও শক্তিশালী করবে। আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ 15 বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনীতিবিদদের সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। সেই রাষ্ট্র নির্মাণের অতীত অভিজ্ঞতা আমাদের রয়েছে। আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে প্রায় 3 বার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানও রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা অন্তত এটুকু বলতে পারি যে বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। আমরা ডক্টর রেজা কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি 31 দফা কর্মসূচি, সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখতে পারবেন। ওয়েলকাম ডক্টর কিবরিয়া। থ্যাংক ইউ। অন্য প্রশ্নের উত্তর আজকে এটা একটা ভুল একটা শব্দ আপনি ব্যবহার করলেন। ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক দল তো আপনার নিঃসন্দেহে আপনার গড়ে উঠে তৃণমূল থেকে শুরু করে একেবারে আপনার উপরের পর্যন্ত, ওইখানে মেধার একটা বড় আপনার ভূমিকা থাকা উচিত। যে দল ডেলিভার করতে চায়, যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায়, আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতে যারা মেধাবী মানুষ ছাড়া, এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা। বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে, তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে এবং আমরা দাবি করি যে বিএনপিতে সেই মেধাবী মানুষগুলোর অবস্থান আছে এবং রেজা কিবরিয়ার যোগ দেওয়ার মধ্য দিয়ে সেটা আরও সমৃদ্ধ হলো। এটা আপনার তার মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদ দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি এটা আপনাদের সামনে নিশ্চয়ই আজকে বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে তিনি অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। থ্যাংক ইউ। নো মোর কোশ্চেন ফ্রম দ্যাট প্লিজ। রাজধানী গুলশানে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
একাত্তরের শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ নিজেদেরই রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সকালে বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালি শেষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও বলেন, শহীদদের রক্তের কখনো শোধ হবে না, জাতি সবসময় তাদের স্মরণ করবে। অপরাজেয় বাংলা থেকে বিজয় র্যালিটি বের হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা এই র্যালিতে অংশ নেন। দর্শক, এই ছিল যমুনা নিউজে